আজকে আমরা শিক্ষা শুরু করব ৩৭৭ ধারা থেকে। এই ধারায় বলা হয়েছে অস্বাভাবিক অপরাধসমূহ। যে ব্যক্তি স্বেচ্ছাকৃতভাবে কোনো পুরুষ, নারী বা জন্তুর সাথে প্রাকৃতিক নিয়মের বিরুদ্ধে যৌন সহবাস করে, সে ব্যক্তি যাবজ্জীবন কারাদণ্ডে বা যে কোনো বর্ণনার কারাদণ্ডে, যার মেয়াদ 10 বছর পর্যন্ত হতে পারে, দণ্ডিত হবে এবং তদুপরি অর্থদণ্ড দণ্ডিত হবে। এই ধারাটি খুব সহজ একটি ধারা, আমরা খুব সহজভাবে শিখব। এই ধারার মূল বিষয় হচ্ছে যে কোনো মানুষ অপর কোনো মানুষের সাথে স্বাভাবিক নিয়মের বাইরে যদি অস্বাভাবিক পদ্ধতিতে যৌন সহবাস করে, সেক্ষেত্রে কি হবে। আবার যদি এমন হয় যে একজন মানুষ অপর একজন মানুষের সাথে নয়, বরঞ্চ জীবজন্তুর সাথে, জন্তু জানোয়ারের সাথে যৌন সহবাস করছে, যেমন ছাগল, বাছুর, মুরগি, হাঁস, শূকর, যে কোনো পশু হতে পারে। যদি কোনো মানুষ কোনো মানুষের সাথে যৌন সহবাস না করে বরঞ্চ কোনো পশুর সাথে যৌন সহবাস করে, তাহলে সেক্ষেত্রে কি হবে, এই বিষয় সম্পর্কে এখানে বলা হয়েছে। যদি কোনো মানুষ অপর কোনো মানুষের সাথে প্রাকৃতিক নিয়মের বাইরে কোনো অস্বাভাবিক পদ্ধতিতে যৌন সহবাস করে বা জীবজন্তুর সাথে যৌন সহবাস করে, তাহলে সেক্ষেত্রে তার যাবজ্জীবন কারাদণ্ড হবে অথবা যে কোনো বর্ণনার কারাদণ্ড, যার মেয়াদ 10 বছর পর্যন্ত হতে পারে এবং তদুপরি অর্থদণ্ড হবে। এখানে আমরা সমাজে অনেক সময় দেখে থাকি যে এক পুরুষ মানুষ অপর একজন পুরুষ মানুষের সাথে যৌন সহবাস করছে। তো এই ধরনের যেই বিষয়গুলো, সেই বিষয়গুলো এই ধারাতে চলে আসবে। আমরা সমাজে কয়েক ধরনের অস্বাভাবিক যৌনাচার দেখে থাকি। যেরকম আমি বলতে পারি যে পুরুষের সাথে পুরুষ অথবা নারীর সাথে নারী, পুরুষের সাথে জীবজন্তু বা নারীর সাথে জীবজন্তু, এই ধরনের বিভিন্ন ধরনের ঘটনা আমরা সমাজে দেখে থাকি। সারা পৃথিবীতে সকল দেশে এই ধরনের ঘটনা ঘটে। তো আমাদের দেশেও এই ধরনের ঘটনা কম বেশি ঘটছে। তো এই ধরনের ঘটনা ঘটলে সেই ঘটনাগুলো চলে আসবে এই ৩৭৭ ধারায় এবং এই ধারা অনুযায়ী এই অপরাধগুলোর বিচার করবে। আবার অনেক সময় দেখা যায় যে কোনো নারীকে একাধিক পুরুষ মানুষ তাকে ধরে নিয়ে তার সাথে যৌনাচার করছে, কিন্তু পুরুষ মানুষরা তাদের যৌনাঙ্গ নারীটির যোনিপথ দিয়ে প্রবেশ না করিয়ে নারীটির পায়ুপথ দিয়ে প্রবেশ করাচ্ছে বা মুখ দিয়ে প্রবেশ করাচ্ছে। তো এই জাতীয় যেই বিষয়গুলো, এগুলো যদি ঘটে তাহলে সেগুলোকেও আমরা এই ধারাতে নিয়ে আসতে পারবো। আবার অনেক সময় দেখা যায় যে বিদেশ থেকে অনেকে যন্ত্র নিয়ে আসে, অস্বাভাবিক বিকৃত যৌনাচার করার জন্য বিদেশ থেকে যন্ত্রপাতি নিয়ে আসে। যন্ত্রপাতি এনে নারীকে হাত পা বেঁধে পুরুষ মানুষটি তার শরীরের যৌনাঙ্গ দিয়ে নয়, বরঞ্চ বিদেশ থেকে আনা যে যন্ত্রপাতি, সেই যন্ত্রপাতি দিয়ে নারীটির শরীরে যেই পথগুলো রয়েছে সেই পথগুলোর ভিতরে সেই যন্ত্রপাতি প্রবেশ করাচ্ছে এবং একেবারে বিকৃতভাবে কিছু একটা করার মাধ্যমে পুরুষ মানুষটি মজা নিচ্ছে। তো এই জাতীয় যতগুলো বিষয় রয়েছে যা কিনা স্বাভাবিক নিয়মের বাইরে, অর্থাৎ স্বাভাবিকভাবে নারী ও পুরুষ যেই নিয়মে যৌন সহবাস করবে, যৌন সহবাস করার যেই নিয়ম রয়েছে সেই নিয়মের বাইরে অন্য কোনো পদ্ধতিতে যদি যৌন সহবাস করা হয় বা যৌনাচার করা হয়, তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারবো যে ৩৭৭ ধারা অনুযায়ী অপরাধ অনুষ্ঠান করা হয়েছে। তারপর ৩৭৮ ধারায় বলা হয়েছে চুরি সম্পর্কে। খুব ইম্পর্ট্যান্ট, দণ্ডবিধিতে খুব ইম্পর্ট্যান্ট একটি ধারা হচ্ছে চুরি। এই চুরি থেকে, চুরি, ডাকাতি, বলপূর্বক আদায়, এই সমস্ত বিষয় থেকে কম বেশি প্রশ্ন এমসিকিউ, রিটেন এবং ভাইভাতে এসে থাকে। তো আমরা অবশ্যই এই বিষয়গুলো খুব ভালোভাবে শিখব। ৩৭৮ ধারায় চুরি সম্পর্কে বলা হয়েছে। আমরা চুরির সংজ্ঞাটি খুব ভালো করে আমরা শিখব, যাতে কোথাও আমাদের ভুল না হয়। আমি যতটা সম্ভব আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, বাকিটা আপনাদের উপরে। এখানে চুরির সংজ্ঞাটি মনে রাখার জন্য আমি চুরির বিষয়বস্তুকে 5টি ভাগে ভাগ করেছি। এখানে আমাদেরকে 5টি স্বরেও মনে রাখতে হবে। স্বরেও দিয়ে 5টি বিষয় যদি আমরা মনে রাখতে পারি, তাহলে চুরির সংজ্ঞা আমাদের খুব ভালোভাবে মুখস্থ হয়ে যাবে, আমরা বুঝে ফেলব। প্রথমটি হচ্ছে স্বরেও দিয়ে অপরের দখলীয় সম্পত্তি, দ্বিতীয়টি হচ্ছে স্বরেও দিয়ে অস্থাবর সম্পত্তি, তৃতীয়টি দখলদারের অসম্মতিতে, তারপরেরটি হচ্ছে অসাধুভাবে গ্রহণ এবং শেষেরটি স্বরেও দিয়ে অপসারণ করা। এই 5টি বিষয় যদি কোনো কর্মকাণ্ডের ভিতরে থাকে, আমরা সেই কর্মকাণ্ডকে বলবো চুরি। তাহলে সংজ্ঞাটি কি দাঁড়ালো?
যদি কোনো ব্যক্তি অপরের দখলীয় অস্থাবর সম্পত্তি দখলদারের অসম্মতিতে অসাধুভাবে গ্রহণ করার উদ্দেশ্যে যদি সম্পত্তিটি অপসারণ করে, তাহলে ওই কর্মকাণ্ডকে চুরি বলা যাবে। এই সংজ্ঞার মধ্যে 5টি স্বরয় রয়েছে, আমি আন্ডারলাইন করে দিয়েছি, আপনারা দেখেন। অপরের, তারপরে অস্থাবর, তারপর অসম্মতিতে, অসাধুভাবে, অপসারণ। এই 5টি বিষয়, এই 5টি শব্দ যখন আমরা কোনো অপরাধের মধ্যে খুঁজে পাবো, তখন সেই অপরাধটিকে আমরা বলবো যে চুরি হয়েছে। আচ্ছা, এই চুরি অপরাধটি সংঘটিত হতে হলে কয়েকটি উপাদান আমরা বুঝে নিই। এখানে 5টি উপাদান রয়েছে। চুরির বিষয়বস্তুটি অবশ্যই অস্থাবর সম্পত্তি হতে হবে, অর্থাৎ স্থাবর সম্পত্তি আসলে চুরি করা যায় না। যেমন আপনি চাইলে এক খণ্ড জমি চুরি করতে পারবেন না, একটি পুকুর চুরি করতে পারবেন না, নদী চুরি করা সম্ভব নয়। তো চুরি করতে হলে অবশ্যই বিষয়বস্তুটি হতে হবে অস্থাবর। যেমন গাছ হতে পারে, ইটা বালু হতে পারে, যে কোনো অস্থাবর সম্পত্তি যা জমি থেকে সরিয়ে অন্য জায়গায় নেওয়া যায়, স্থানান্তর করা যায়, সেগুলো হচ্ছে অস্থাবর সম্পত্তি। চুরির বিষয়বস্তুটি অবশ্যই অস্থাবর হতে হবে। তারপরে বলা হয়েছে চুরি করবার জন্য অপরাধীর অসৎ মনোভাব থাকতে হবে, অর্থাৎ সরল বিশ্বাসে কোনো কর্মকাণ্ড করলে আসলে সেটি চুরি হয় না। চুরি হবে তখনই যখন জেনে বুঝে গিলটি মাইন্ড নিয়ে, অর্থাৎ অসৎ মনোভাব নিয়ে যখন অপরাধী কাজটি করবে, তখন তাকে চুরি বলা যাবে। অর্থাৎ চুরির ভিতরে অবশ্যই অপরাধীর অসৎ মনোভাব থাকতে হবে। তারপরে বলা হয়েছে চুরির বস্তুটি মালিকের সম্মতি ব্যতীত গ্রহণ করতে হবে, অর্থাৎ যেই বস্তুটি চুরি করা হচ্ছে সেই বস্তুটির মালিক যে, তার সম্মতি নিয়ে যদি সেটি স্থানান্তর করা হয় তাহলে সেটি চুরি হবে না, তার সম্মতি ছাড়া বস্তুটি স্থানান্তর করতে হবে। তারপরে সম্মতি ব্যতীত অসাধু উপায়ে নিয়ে যেতে হবে। আচ্ছা, এখানে বুঝেন যে যেই বস্তুটিকে চুরি করা হচ্ছে সেই বস্তুটিকে নিতে হবে অসাধু উপায়, অর্থাৎ নিয়ে যাওয়ার পদ্ধতি হতে হবে অসাধু। অনেস্ট উপায়ে নিয়ে গেলে সেটি চুরি হবে না। কোনো যে ব্যক্তির বস্তুটি চুরি করা হচ্ছে সেই ব্যক্তিকে না বলে নিলে সেটি আসলে অসাধু উপায়ই হয়। তো আমরা অসাধু উপায় আমাদেরকে বুঝতে অসুবিধা হবে না। শেষেরটি হচ্ছে বস্তুটি অবশ্যই স্থানান্তরিত ও বিচ্ছিন্ন হতে হবে, অর্থাৎ যেই বস্তুটিকে চুরি করা হচ্ছে সেই বস্তুটিকে স্থানান্তরিত হতে হবে, অর্থাৎ এক স্থান থেকে অন্য জায়গায় নিয়ে যেতে হবে। কোনো ব্যক্তি যদি এরকম করে যে সব কিছু করলো, উপরের 4টি পয়েন্ট করলো, কিন্তু বস্তুটি স্থানান্তর করলো না, অর্থাৎ যেটা বস্তুটি যেখানে ছিল সেখানেই রয়েছে, সেখান থেকে সরানো হয়নি, তাহলে সেটি চুরি হবে না। চুরি হতে হলে অবশ্যই অস্থাবর সম্পত্তিটি বা বস্তুটি স্থানান্তর হতে হবে, বিচ্ছিন্ন হতে হবে। যেমন বলতে পারি যে ভূমির উপরে গাছ রয়েছে, সেই গাছ যদি কাটা না হয়, গাছ যদি গাছের জায়গায় থাকে, তাহলে সেটি চুরি হবে না। গাছকে কেটে সেখান থেকে নিয়ে যেতে হবে, তাহলে সেটি হবে চুরি। অন্তত গাছটি কাটাটা আবশ্যক, অর্থাৎ গাছ যখন কেটে ফেলা হবে, কেটে যখন ভূমির উপর রাখা হবে, তখনই আমরা সেটিকে বলতে পারবো যে চুরি হয়েছে, কারণ গাছটি তার নিজের জায়গায় নাই, সেটি স্থানান্তরিত হয়েছে। আমি 2টি উদাহরণ আপনাদের বোঝার সুবিধার্থে দিয়েছি। তাপস এই অভিপ্রায়ে শামীমার ভূমির উপরস্থ একটি গাছ কাটে যে সে শামীমার অধিকার হতে শামীমার সম্মতি ব্যতি রেখে গাছটি অসাধুভাবে নিয়ে যাবে। এক্ষেত্রে তাপস অনুরূপ নিয়ে যাওয়ার উদ্দেশ্যে গাছটি কাটার সঙ্গে সঙ্গে তা চুরি করেছে বলে গণ্য হবে। আমি একটু আগেই বললাম, সেই উদাহরণটি এসেছে যে শামীমার একটি গাছ রয়েছে ভূমির উপর, তাপস সেই গাছটি চুরি করতে চায়। তো এখানে অবশ্যই শামীমার সম্মতি ছাড়া যদি তাপস সেই গাছটি নিয়ে যাওয়ার জন্য গাছটি কাটে, তাহলে গাছটি কাটার সঙ্গে সঙ্গে তাপস গাছটি চুরি করেছে বলে গণ্য হবে। তারপরের উদাহরণে বলা হয়েছে তাপস শামীমার কর্মচারী এবং সে শামীমার কর্তৃক শামীমার ক্যাশ বাক্সের রক্ষণাবেক্ষণের দায়িত্বপ্রাপ্ত হয়েছে। সে শামীমার সম্মতি ব্যতি রেখেই অসাধুভাবে ক্যাশ বাক্সটি নিয়ে ভেঙে যায়, তাপস চুরি করেছে বলে গণ্য হবে। খুব সহজ একটি উদাহরণ, আপনারা একবার পড়লেই বুঝতে পারবেন। আমি এই উদাহরণটি বোঝাচ্ছি না, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপর 379 ধারায় বলা হয়েছে চুরির শাস্তি সম্পর্কে। এখানে আমরা কয়েকটি ধারায় চুরির শাস্তি শিখব। চুরি বিভিন্ন ধরনের হয়ে থাকে, তো বিভিন্ন ধরনের চুরির বিভিন্ন ধরনের শাস্তি রয়েছে। তো প্রথমে আমরা শিখব যে 379 ধারায় যে চুরির শাস্তি, খোলা জায়গা থেকে চুরি করলে সে ব্যক্তি যে কোনো বর্ণনার কারাদণ্ডে, যার মেয়াদ 3 বছর পর্যন্ত হতে পারে, বা জরিমানা দণ্ডে বা উভয়বিধ দণ্ডে দণ্ডিত হবে।
আচ্ছা, এটি হচ্ছে চুরির সবচাইতে কম শাস্তি, সবচাইতে লঘু শাস্তি। খোলা জায়গায় একটি বস্তু পড়ে রয়েছে, সেখান থেকে যদি কেউ সেটি বস্তুটি নিয়ে যায় মালিকের সম্মতি ছাড়া, অর্থাৎ যদি সেই বস্তুটি খোলা জায়গা থেকে কোনো ব্যক্তি চুরি করে, তাহলে সেক্ষেত্রে ওই ব্যক্তির শাস্তি হবে 3 বছর অথবা জরিমানা অথবা উভয়। তারপরে 380 ধারায় বলা হয়েছে বাসগৃহ, তাঁবু, জাহাজ ইত্যাদিতে চুরির শাস্তি। এখানে 379 ধারায় আমরা পড়লাম যে খোলা জায়গা থেকে, 380 ধারায় কিন্তু খোলা জায়গাটি নেই, এখানে স্পেসিফিকভাবে স্থানের কথা বলে দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে বাসগৃহ, তাঁবু, জাহাজ, দোকান, জলযান ইত্যাদিতে চুরি করলে কি শাস্তি হবে। অর্থাৎ বাসগৃহ বলতে আমাদের বাসস্থান বুঝি আমরা, তাঁবু হচ্ছে আমরা বুঝি তাঁবু কি জিনিস, যখন কেউ কোথাও গিয়ে অস্থায়ী ক্যাম্প তৈরি করে তখন সেখানে তাঁবু টানায়, সো সেই তাঁবুর কথা বলা হয়েছে। জাহাজ, তারপরে দোকান, জলযান অর্থাৎ নদীতে বা সমুদ্রে যেই যানগুলা চলাফেরা করে সেই যান, তো এগুলো থেকে যদি কেউ চুরি করে তাহলে তার শাস্তি একটু বেশি হবে। তো তার শাস্তি হবে যে কোনো বর্ণনার কারাদণ্ড, যার মেয়াদ 7 বছর পর্যন্ত হতে পারে, দণ্ডিত হবে এবং তদুপরি অর্থদণ্ড দণ্ডিত হবে। 379 ধারায় ছিল 3 বছর, আর 380 ধারায় বলা হয়েছে 7 বছর, 7 বছর এবং তদুপরি অর্থদণ্ড। তারপর 381 ধারায় বলা হয়েছে কেরানি বা চাকর কর্তৃক চুরির শাস্তি। কেরানি বা চাকর কর্তৃক মনিবের অধিকার ভুক্ত সম্পত্তি চুরি করলে সে ব্যক্তি যে কোনো বর্ণনার কারাদণ্ডে, যার মেয়াদ 7 বছর পর্যন্ত হতে পারে, দণ্ডিত হবে এবং তদুপরি অর্থদণ্ড দণ্ডিত হবে। এখানে 380 ধারার এবং 381 ধারার শাস্তি একই। আমরা 380 ধারায় পড়েছি যে বাসগৃহ, তাঁবু, জাহাজ, দোকান, জলযান এগুলো থেকে, আর এখানে হচ্ছে যে কেরানি বা চাকর কর্তৃক মনিবের অধিকারভুক্ত সম্পত্তি, অর্থাৎ কোনো ব্যক্তি চাকর নিয়োগ দিয়েছে, সেই চাকর যদি মনিবের সম্পত্তি চুরি করে, সেটি হতে পারে দোকান থেকে চুরি, হতে পারে অন্য কোথাও থেকে, তো যেখান থেকে করুক, মনিবের সম্পত্তি যদি চাকর চুরি করে বা তার কেরানি চুরি করে, তাহলে তার শাস্তি ওই 380 ধারার মতোই হবে, 7 বছর কারাদণ্ড এবং তদুপরি অর্থদণ্ড। তারপর 382 ধারায় বলা হয়েছে চুরির উদ্দেশ্যে মৃত্যু ঘটানো, আঘাত বা আটক রাখা। আচ্ছা, এই ধারাটি একটু আলাদা। এখানে চুরি তো করবেই, কিন্তু চুরির পাশাপাশি যদি আরও কোনো অতিরিক্ত অপরাধ করে ফেলে তখন সেক্ষেত্রে কি শাস্তি হবে সেটি বলা হয়েছে। চুরি শেষে পলায়ন করার সময় কাউকে খুন বা আঘাত করা বা আটক রাখলে সেই ব্যক্তি সশ্রম কারাদণ্ডে, যার মেয়াদ 10 বছর পর্যন্ত হতে পারে এবং তদুপরি জরিমানা দণ্ডও দণ্ডিত হবে। এখানে একটু আপনারা বিষয়টি বুঝেন যে চোর চুরি করেছে, চুরি করে সে যখন চলে যাচ্ছে তখন যদি কোনো ব্যক্তিকে সে আঘাত করে, খুন করে বা ধরে আটক করে ফেলে, তাহলে তার কি শাস্তি হবে বলা হয়েছে। তো এখানে আমরা আরেকটু বিষয় বুঝবো, সেটি হচ্ছে যে চুরি করে পালিয়ে যাওয়ার সময় যদি সে খুন, আঘাত বা আটক না করে যদি এরকম করে যে কাউকে খুন করার হুমকি দিল অথবা আঘাত করার হুমকি দিল অথবা আটক করার হুমকি দিল, এই জাতীয় ভয়ও যদি সে দেখায় বা অস্ত্র শো করে, যাকে সে হুমকি দিচ্ছে তাকে যদি সে অস্ত্র দেখায় যে এটা দিয়ে খুন করব, সামনে আসবে না, আসলেই খুন করব, কিন্তু খুন সে করেনি, শুধু তাকে হুমকি দিয়েছে, তাহলে সেক্ষেত্রেও তাকে এই একই শাস্তি পেতে হবে। সে ব্যক্তি সশ্রম কারাদণ্ডে, যার মেয়াদ 10 বছর পর্যন্ত হতে পারে এবং তদুপরি জরিমানা দণ্ডেও দণ্ডিত হবে। এখানে আমি 382 ধারার বোঝার সুবিধার্থে দুটি উদাহরণ দিয়েছি। প্রথমটি বলা হয়েছে তাপস স্বাভিমান দখলভুক্ত সম্পত্তি চুরি করে। এই চুরি করা কালে সে তার পোশাকের নিচে এই উদ্দেশ্যে একটি গুলি ভরা পিস্তল রাখে যে স্বামীমা প্রতিরোধ করলে সে স্বামীমাকে আঘাত করতে পারে। তাপস এই ধারায় বর্ণিত অপরাধ করেছে। এখানে দেখেন যে তাপস স্বামীমার সম্পত্তি চুরি করতে এসেছে এবং সে মনে মনে ভেবেছে যে যদি স্বামীমা তাকে বাধা প্রদান করে তাহলে সে এই গুলি ভরা পিস্তল দিয়ে স্বামীমাকে গুলি করবে। এখন স্বামীমা তাকে প্রতিরোধ করেনি, তো সেও গুলি ভরা পিস্তল দিয়ে গুলি করেনি, কিন্তু ওই যে গুলি ভরা পিস্তল সে সাথে রেখেছে যে কেউ বাধা দিলে সে গুলি করবে, এতটুকুই যথেষ্ট, সে এই ধারার অধীনে অপরাধ করেছে। তারপরের উদাহরণে বলা হয়েছে তাপস তার কয়েকজন সাথীকে এ উদ্দেশ্যে লিপনের নিকট মোতায়েন করে যে পকেট মারার সময় যদি লিপন দেখে ফেলে এবং তাপসকে প্রতিরোধ করার ও ধরে ফেলার উদ্যোগ নেয় তাহলে তারা লিপনকে বাধাদান করতে পারবে। তাপস এই ধারায় বর্ণিত অপরাধ অনুষ্ঠান করেছে। এই উদাহরণটি একটু বুঝেন
যে তাপস হচ্ছে একজন পকেটমার, সে লিপনের পকেট মারার জন্য সে গিয়েছে এবং তার যে সাথী সাঙ্গপাঙ্গ রয়েছে তাদেরকে সে লিপনের কাছে পাঠিয়েছে যে তাপস যখন পকেট মারবে তখন যদি লিপন তাপসকে ধরে ফেলে ওই সময়ে যেন তার সাঙ্গপাঙ্গরা তাপসকে বাঁচাতে পারে, সে উদ্দেশ্যে সে তার সঙ্গী সাথী পাঠিয়েছে। তো এই যে সে ব্যবস্থাটি গ্রহণ করেছে যে পকেট মারার সময় ধরা খেলে প্রতিরোধ করার একটা ব্যবস্থা সে গ্রহণ করেছে, এই ব্যবস্থা গ্রহণ করেছে মানেই হলো যে সে 382 ধারার অধীনে সে অপরাধ করেছে।